আয়নার হাসিতে চোখ আটকে গেল আদৃশের। হাসলে ফোলা গালজোড়া আরও কিছুটা ফুলে উঠছে, যার কারণে মারাত্মক কিউট লাগছে তাকে। আদৃশের গম্ভীর চাহনি আয়নার ওপর বিচরণ করতে লাগলো। হালকা রঙের একটা শাড়ি পরানো হয়েছে আয়নাকে, মুখে নেই কোনো প্রসাধনী ছাপ, তারপরও কতটা স্নিগ্ধ পবিত্র লাগছে। দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল আদৃশ। মনে মনে বলতে লাগলো, কিছু হয়েছে আমার সাথে। আমার চোখ জোড়া এতটা বেহায়া কি করে হতে পারে? না, নিজের চোখকে সামলে রাখতে হবে, না হলে এই চোখে আবার সর্বনাশ ঘটিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে। প্রতিবেশী মহিলা আয়নাকে উদ্দেশ্য করে খোঁচা দিয়ে বলল। লজ্জায় মাথা নিচু করে ফেলল আয়না। চোখ ভরে উঠল তার। নাস্তা করার পরপরই কিছু প্রতিবেশী মহিলা এসেছিল বউ দেখতে। তাদের নাকি বিকেল পর্যন্ত সহ্য হচ্ছিল না, তাই এখনই বউ দেখতে চলে এসেছে। তাই আয়না আর মীরাকে পরিপাটি করে তাদের সামনে নিয়ে আসা হয়, আর তাদের মধ্যে একজন উপযুক্ত কথাগুলো বলে। আদৃশের মা অনু আলতো হেসে বলে, ভাবি, আমার ছেলের বউয়ের যোগ্যতা আপনাকে যাচাই করতে হবে না, ওটা আমরা দেখে নেব। তাই এই বিষয়ে আপনার মাথা না ঘামালেই ভালো হয়। কিন্তু মহিলা দম্বার পাত্রী না, মুখ ঝামটা মেরে বলল, এত অপমান আর সহ্য হচ্ছে না আয়ানার। জীবনে তো কম অপমান খোটা সহ্য করেনি। বাবার বাড়িতে কথা শুনতে শুনতে দিন গেছে তার, এখন কি শ্বশুর বাড়িতেও? তার জীবনে ঘটা কোনো কিছুর পিছনে তো তার হাত নেই। সে তো চেয়েছিল অনেক লেখাপড়া করতে, তার তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব যে মাটিতে চাপা পড়ে গেল। প্রতিবেশী মহিলার সাথে তাল মিলিয়ে কয়েকজন মহিলা মুখ বাঁকা করে বলল, হ্যাঁ গো অনু, মিতালি তো ঠিকই বলেছে। এমন অশিক্ষিত মেয়েকে নিজের বাড়ির বউ করলে কিভাবে? আমার বউ শিক্ষিত হোক বা অশিক্ষিত, মূর্খ হোক বা অল্প শিক্ষিত, তা নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। লাইফটা আমার, বউ আমার। অথচ আপনাদের চিন্তা দেখে অনেক বেশি। আমরা আপনাদের প্রতিবেশীর উপকার করতে গিয়ে আবার নিজেদের ক্ষতি করে ফেলেন না। সবার জন্য চিন্তা দেখাতে গেলে পরে দেখা যাবে ব্রেন স্ট্রোক করে ফেলেছেন। তাই নিজেদের মাথায় এত চাপ দেওয়া বন্ধ করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আদৃশের কড়া জবাবে দমে গেল মহিলাগুলো। আদৃশের আগমনে আর জবাবে হাসি ফুটল পরিবারের উপস্থিত সকলের মুখে। লাল চোখে মহিলাগুলোর দিকে তাকিয়ে আছে আদৃশ। প্রচণ্ড রাগ হচ্ছে তার। একটু বাইরে যাবে ভেবেছিল সে, তাই রেডি হতে রুমে গিয়েছিল, কিন্তু নিচে এসে এমন কিছু শুনে নিজের মাথা ঠান্ডা রাখতে পারেনি সে। মিতালি নামক মহিলাটি আরও কিছু বলতে চাইলে হাত দেখিয়ে তাকে থামিয়ে দিল আদৃশ। মহিলাও চুপ করে গেল। আদৃশের রাগ সম্পর্কে তাদের সবারই জানা আছে। এমনিতে চুপচাপ থাকলেও রেগে গেলে সবার পক্ষে ঠেকানো মুশকিল হয়ে যায়। আদৃশ পুনরায় শক্ত গলায় বলল, আমার বউকে আমি শিক্ষিত বানিয়ে নেব, আমার যোগ্য করে তুলব। তাই আপনারা আপনাদের চিন্তা কমিয়ে ফেলুন। বউ দেখতে এসেছেন, বউ দেখুন, কিন্তু যাচাই করবেন না, কারণ সে আমার স্ত্রী, আমার আর আমার পরিবারের মতামত হয়েছে, আপনাদের মতামতে না। পরবর্তীতে যেন কখনো আপনাদের আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে না দেখি, না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। কথা শেষ করে গটগট করে পা ফেলে বাইরে চলে গেল আদৃশ। আদৃশের বলা কথায় মুখ কালো হয়ে গেল মহিলাগুলোর। তারাও বেরিয়ে গেল বাড়ি থেকে। মহিলাগুলো যেতেই আনিকা লাফিয়ে উঠে বলল, বাহ, ব্রত আজকে ফাটিয়ে দিয়েছে। যেই জবাব দিয়েছে, মহিলাগুলোর মুখ একেবারে বন্ধ হয়ে গেল। এক একটা শাকচুনি মার্কা মহিলা। আমার তো ইচ্ছা করছিল তাদের চুলগুলো টেনে টেনে ছিঁড়ি। আসছে নিজের ভাগ্নি নিয়ে, তার ভাগ্নি কেমন পেতনি মার্কা আমি জানি না ভেবেছে। বাপের টাকায় প্রাইভেটে পড়াশোনা করছে, সে নিকাবে মেধাবী। ছোট ছোট কাপড় পরে দুনিয়ার আটা ময়দা মুখে লেপে থাকে, সে নিকাবার সুন্দরী। আনিকার এক্সপ্রেশন আর বলার ধরনে হেসে ফেলল সবাই। অনু আনিকার কান টেনে ধরে বলল, বড়দের নিয়ে এভাবে কথা বলতে হয়? কাউকে নিয়েই এভাবে বলতে হয় না। আনিকা ব্যথায় চিল্লিয়ে বলল, বড়মা ছাড়ো আমার কান, ব্যথা পাচ্ছি তো। আর আমি কি সেদে ওই মহিলাকে এসব বলতে গিয়েছি? সেই তো সবসময় এমন ধরনের কাণ্ড করে। অনু কান ছেড়ে দিয়ে গালে হালকা চাপড় দিয়ে বলল, তাও এভাবে বলবি না, বুঝেছিস? আনিকা গাল ডলতে ডলতে মাথা নাড়ালো। আয়না অনু আর আনিকার কাণ্ডে হেসে ফেলল। তার চোখে এখনো পানির ছাপ আছে, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। আদৃশ যে তার পক্ষে কথা বলবে ভাবতেও পারেনি সে।
আয়না মনে মনে ভাবতে লাগলো। এই বাড়ির সবাই এতটা ভালো কেন? আর আমি লোকটাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু সে এতটাও খারাপ না। আয়নার ভাবনার অবসান ঘটল অনুর কথায়। সে আনিকাকে বলল, যা তো আনিকা, আয়নাকে রুমে দিয়ে আয়, একটু রেস্ট নিক, তারপর আবার রিসেপশনের জন্য তৈরি হতে হবে। আনিকা সম্মতি জানিয়ে আয়নাকে নিয়ে রুমের দিকে আসলো। আদৃশের রুমের ব্যালকনিতে এই প্রথম প্রবেশ করলো আয়না। একটা শীতল বাতাস ছুঁয়ে গেল তার শরীর জুড়ে। ব্যালকনিতে এসে মনটা ভালো হয়ে গেল আয়নার। আদৃশের রুম যেমন পরিপাটি তেমন ব্যালকনিও। বিশাল বড় ব্যালকনির এক সাইডে দুইটা সোফা রাখা, হয়তো এখানেই বসে কাজ করে সে। আর এক সাইডে একটা দোলনা টানানো, সামনে অনেকগুলো গাছ সাজানো, ফুল গাছ হয়তো। কিছু কিছু গাছে কুঁড়ি এসেছে, শীঘ্রই হয়তো ফুল ফুটবে। আয়না দোলনায় গিয়ে বসে পড়ল। তাকে রেস্ট নিতে বলা হয়েছিল, কিন্তু অনেকক্ষণ একাত ওকাত করেও তার ঘুম আসলো না, তাই ব্যালকনিতে চলে এসেছে। দোলনায় বসে শীতল বাতাস উপভোগ করতে লাগলো সে। কিন্তু আয়নার শান্তি বোধ হয় সহ্য হলো না আদৃশের। পেছন থেকে এসে বলল, এই মেয়ে শোনো। হঠাৎ করে আদৃশের আওয়াজে ভয়ে দাঁড়িয়ে গেল আয়না। মনে মনে বলতে লাগলো, দোলনায় বসার জন্য বকা দেবে নাকি? আয়নার ধারণাকে ভুল প্রমাণিত করে আদৃশ বলল, পড়াশোনা কতদূর জানো? মানে বলতে চাচ্ছি কোন ক্লাসে পড়ো তুমি? আয়না অবাক হলো পড়াশোনার কথা জিজ্ঞাসা করায়। মাথা নিচু রেখেই নির্মস্বরে জবাব দিল। এবার এইচএসসি দিয়েছি। আদৃশ আয়নার কাছাকাছি এসে দাঁড়ালো, শান্ত কণ্ঠে ফের জানতে চাইল। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? কি নিয়ে পড়াশোনা করতে চাও তুমি? আয়না দীর্ঘশ্বাস ফেলে বলল। ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু আদৃশ কপাল কুঁচকে বলল, আমাদের প্রত্যেকের জীবনে নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্য পূরণের মাঝে কোনো কিন্তু রাখা উচিত না, তাহলে কখনোই সেই লক্ষ্য পূরণ হবে না। চাই প্রবল ইচ্ছা শক্তি, এমন একটা কনফিডেন্স থাকা দরকার। আমার জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, আমি আমার লক্ষ্যে স্থির থাকবো, তাহলেই সফলতা আসবে। আদৃশের কথাগুলো শুনে মুক্ত হলো আয়না। মুক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আদৃশের দিকে। সে তো কখনো এভাবে ভেবে দেখেনি, আর না তাকে কেউ এভাবে বুঝিয়েছে। আচ্ছা, এইচএসসি পরীক্ষার তো প্রায় 1 মাস হয়ে যাবে, তুমি কোনো কোচিং অ্যাডমিশন নিয়েছো ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য? আদৃশের কথায় মাথা নিচু করে ফেলল আয়ানা। কি বলবে সে এখন? অনেক কষ্টে সে এত দ্রুত এসেছে, পড়েছে কম বেতনের স্কুলে কলেজে, আর অ্যাডমিশনের জন্য কোনো কোচিংয়ে ভর্তি হতে গেলে তো এক মুঠো টাকার প্রয়োজন। কে দিবে তাকে এত টাকা? সৎ বাবাকে একবার কোচিংয়ে ভর্তি করানোর কথা বলতে খিচিয়ে ওঠেন তিনি। মুখের ওপর বলে দিয়েছেন একটা টাকাও তিনি দিবেন না। আয়ানার পেছনে তিনি অনেক টাকা নষ্ট করেছেন, আর কোনো টাকা খরচ করবেন না। সেদিন খুব কেঁদেছিল আয়ানা। বাবা না থাকলে যে একটা সন্তানের জীবন নরকীয় হয়ে যায় তা হাড়ে হাড়ে টের পেয়েছে সে। এরপর থেকে সে পাঠ্য বইগুলো ভালো করে পড়েছে। কলেজে এক শিক্ষকের কাছ থেকে জেনে নিয়েছে মেডিকেলে অ্যাডমিশনে কী ধরনের প্রশ্ন হয়। যেভাবেই নিজের থেকে চেষ্টা চালিয়ে গিয়েছে যতটুকু নিজের থেকেই পারা যায়। রিয়া আয়ানার অবস্থা সম্পর্কে অবগত ছিল। আয়ানার ইচ্ছা আর মেধা দেখে তার খুব ইচ্ছা করত আয়ানাকে সাহায্য করতে, কিন্তু সে নিজেও যে গরিব ঘরের সন্তান, তারপরও সে নিজের এক আত্মীয়ের ছেলের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে পুরনো কিছু মেডিকেল অ্যাডমিশনের বই জোগাড় করে দেয় আয়ানাকে। যেদিন রিয়া আয়ানাকে বইগুলো দিয়েছিল সেই দিনও কেঁদেছিল আয়ানা, তবে সুখের কান্না। অনেকক্ষণ রিয়াকে জড়িয়ে ধরে বসেছিল। এমন বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আয়ানাকে চিন্তামগ্ন দেখে তার কপালে টোকা দিল আদৃশ। ভাবনার মাঝেই কপালে টোকা পড়ায় চমকে উঠল সে। আদৃশ বলল, এত কি ভাবছো? কিছু বললেই ভাবনা সাগরে ডুবে যাও। এরপর থেকে কিছু জিজ্ঞেস করলে আগে আমাকে উত্তর দেবে, তারপর নিজের ভাবনা করে বসবে। আদৃশের কথায় আয়না বেকুব বনে গেল। ভাবনা যখন আসবে তখনই না ভাববে, নাকি ভাবনাকে উঠিয়ে রাখবে তারপর ফ্রি টাইমে ভাবতে বসবে? তো বলুন ম্যাডাম, কোন কোচিংয়ে ভর্তি হয়েছেন? আয়না চোখ নামিয়ে নিচু স্বরে জবাব দিল, কোনো কোচিংয়ে না। আয়নার কথায় অবাক হলো আদৃশ। হালকা চিল্লিয়ে বলল, হোয়াট? আর মাত্র কথাইও বাকি আছে, আর তুমি এখনো কোথাও ভর্তি হওনি? স্টুপিড! কিসের অপেক্ষা করছিলে তুমি? আর আমার জানা মতে তোমরা তো এতটাও দরিদ্র ফ্যামিলি নও যে কোচিংয়ে ভর্তি হওয়ার সামর্থ্য নেই।
আয়না কি বলবে ভেবে পেল না, তাই মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে রইল। আদৃশ কিছুক্ষণ আয়নার মুখে পর্যবেক্ষণ করে বুঝলো নিশ্চয়ই কোনো কারণ আছে যা আয়না বলতে চাইছে না। তাই আর আয়নাকে ঘাটালো না আদৃশ, বলল, তোমার সার্টিফিকেট, জরুরি কাগজপত্র নিয়ে এসেছো? আয়না না বোধক মাথা নাড়ালো। আদৃশ ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, আমার জানা মতে আজ রিসেপশন শেষে তোমাদের বাড়ি যাওয়া হবে, তখন সব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবে। আগামীকাল তোমাকে কোচিংয়ে ভর্তি করে দেবো, তবে শর্ত একটাই, জাল লাগিয়ে পড়বে। মাথায় রাখবে, ভালো কোনো জায়গায় তোমাকে চান্স পেতেই হবে, ওকে? আদৃশের কথায় আয়নার ঠোঁটে হাসি ফুটে উঠল। আয়না তো আশাই ছেড়ে দিয়েছিল পড়াশুনো করার, কিন্তু তার স্বামী আর শ্বশুর বাড়ির লোক যে তাকে পড়াশোনা করতে দিবে ভেবেই আয়নার মনটা আনন্দে নেচে উঠল। আদৃশ নিজের কথা শেষ করে ব্যালকনি থেকে যেতেই আনন্দে কয়েকটা লাফ দিল আয়না, কিন্তু ব্যালকনির ডোরে আদৃশকে দেখে চোর ধরা পড়ার মতো দাঁড়িয়ে গেল সে। মুখের হাসি নিভে গেল। আয়নার মুখে এক্সপ্রেশন দেখে ভীষণ হাসি পেল আদৃশের। নিজের হাসিকে নিয়ন্ত্রণ করে গম্ভীর গলায় আয়নাকে বলল, শুধু ব্যাঙের মতো লাফালে হবে না, অনেক অনেক প্রশ্ন করতে হবে, বুঝতে পেরেছেন বাচ্চা? শুধুই কি আর বাচ্চা বলি? আয়না আদৃশের কথায় মারাত্মক লজ্জা পেল। এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি সে। নিজের চঞ্চলতা সে কখনোই কারোর সামনে প্রকাশ করে না, সব সময় গম্ভীর চুপচাপ থাকে। তার মানে এই নয় যে তার মাঝে চঞ্চলতা নেই। এক সময় সে চঞ্চল ছিল, অনেক বেশি হাসি খুশি ছিল, কিন্তু পরিস্থিতি তাকে এমন বানিয়ে দিয়েছে। আদৃশ আয়নার কপালে আর একটা টোকা দিল। এবার বিরক্ত হলো আয়না, রাগ করে মনে মনে বলতে লাগলো, বারবার কপালে টোকা দেয় কেন? আমি বুঝি ব্যথা পাই না? আদৃশ বলল, বারবার কোন ভাবনার জগতে হারিয়ে যান আপনি? 1 ফুটের বাচ্চা, তার নাকি আবার এত চিন্তা? যেটা বলতে এসেছিলাম, বোরিং লাগলে অনেকের কাছে যেতে পারো। তুমি রেস্ট করছো ভেবে সে একাই টই টই করে বেড়াচ্ছে। এবার আর দাঁড়ালো না আদৃশ, সোজা রুম থেকে বেরিয়ে গেল। আদৃশ তার ভালো লাগার কথা চিন্তা করছে ভেবে ভীষণ ভালো লাগলো আয়নার, কিন্তু তাকে 1 ফুটের বাচ্চা কেন বলল? তার উচ্চতা 5.4 ফুট, সে কেন এই ফুটের বাচ্চা হতে যাবে ভেবেই গাল ফুলালো সে। তাকে টিটকারি মেরেছে আদৃশ, বুঝে আসলো তার। রিসেপশন শেষে আয়নাদের বাড়িতে এসেছে আয়না, আদৃশ আর মীরা আহিল। গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করলো আয়না। আয়না থমথমে মুখে ভয়াত্মক চাহনি গম্ভীরভাবে অবলোকন করলো আদৃশ। ভেতরে প্রবেশ করতেই মীরার বাবা মাহমুদ সাহেব এগিয়ে আসলেন। মেয়ে আর মেয়ের জামাইকে বুকে জড়িয়ে নিলেন। সৌজন্যতার খাতিরে আদৃশকেও জড়িয়ে ধরলেন, কুশল বিনিময় করলেন, কিন্তু আয়নার দিকে তাকিয়েও দেখলেন না। এসব দেখে মন ব্যথিত হলো আয়নার। খুব করে নিজের বাবার কমতি অনুভব করলো সে। সেই ব্যথা কিছুটা কমলো মাকে জড়িয়ে ধরায়। আনিকা বেগম অশ্রুসিক্ত চোখে এগিয়ে এসে 2 মেয়েকে সযত্নে বুকে জড়িয়ে নিলেন। বড্ড ভালোবাসেন তিনি 2 মেয়েকে। হয়তো আয়নাকে একটু বেশি ভালোবাসেন, কারণ মেয়েটা এতটুকু বয়সে অনেক কষ্ট সহ্য করেছে। তিনি মন ভরে 2 মেয়ের জন্য দোয়া করছেন, যেন তার মেয়ে দুটো সুখে থাকে। তার মতো ভাগ্য যেন কারো না হয়। অনামিকা বেগম 2 মেয়েকে ছেড়ে জামাইদের ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, তারপর ড্রয়িং রুমে এসে বসালেন সবাইকে। আশেপাশে কিছু মানুষও এসেছে নতুন জামাই বউ দেখতে। আয়নার দৃষ্টি এদিক ওদিক ঘুরতেই তার চোখে পড়ল সাহেরা বানুর মেয়ে সারার ওপর, যে এখন আদৃশকে দেখতে ব্যস্ত। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদৃশের দিকে। ব্যাপারটা ভালো লাগলো না আয়নার। সারাও সায়রা বানুর মতো হিংসুটে স্বভাবের, তার ভালো সহ্য করতে পারে না। একবার কলেজে একটা ক্লাস টেস্টে প্রথম হওয়ায় স্যার পুরস্কার স্বরূপ একটা কলম দিয়েছিল আয়নাকে। কলমটা পেয়ে ভীষণ আনন্দিত হয়েছিল আয়না, আর কলমটা দেখতেও খুব কিউট ছিল। কোনোভাবে কলমটা সারার নজরে পড়ে যায় আর সে কলমটা নিতে চায়, কিন্তু আয়না কলম দিতে চায়নি বলে সায়রা বানুর কাছে বিচার দেয় সারা। সায়রা বানু তাকে নানানভাবে অপমান করে কলমটা কেড়ে নিয়ে সারাকে দিয়ে দেয়। আর এখন সেই সারাই আদৃশের দিকে নজর দিচ্ছে। মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো আয়নার। সারা তার মাকে টেনে আড়ালে নিয়ে গেল। সায়রা বানু বিরক্ত হয়ে বললেন, কি সমস্যা? এভাবে নিয়ে আসলি কেন? সারা দাঁতে দাঁত চেপে বলল, মা,
তুমি তো বলেছিলে আয়নার কোনো বুড়োর সাথে বিয়ে হয়েছে, কিন্তু কই, ছেলে তো অনেক সুন্দর, সাথে শুনছি সে নাকি ডাক্তারও। সায়রা বানু নাক ছিটকে বললেন,